হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? একটু ওয়েট, উই আর নাও লাইভ। আমরা চলে এসেছি লাইভে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই আগের গ্রুপটাতে। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে এমডি হাসিবুল হাসান শান্ত। পড়াশোনা করতেছি ডিএমসিতে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটা সিরিজ আমাদের গ্রুপে কন্টিনিউ করতেছিলাম, কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ, ঠিক আছে? তো এর মধ্যে কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের মধ্যে আমরা প্রথমেই নিয়েছি হচ্ছে এবারকার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটাকে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ। তো এর মধ্যে আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি। তোমরা অনেকে আমাদের সাথে ছিলা 2টা ক্লাসে। আজকে আমরা আরও কিছু প্রশ্ন এখানে সলভ করব, এবং তোমরা অলরেডি খেয়াল করেছো তোমাদের যে গ্রুপটা আছে এখানে, এই গ্রুপে যে ক্লাসগুলো মানে যে ক্লাসগুলো হয় প্রত্যেকটারই পরীক্ষার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। হ্যাঁ, তোমরা চাইলে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আমরা আসলে আসি হচ্ছে 2020 এর প্রশ্ন সলভ করতেছি। সো এর মধ্যে অলরেডি আমাদের 2টা ক্লাস হয়েছে। আজকে আমরা আসি হচ্ছে পার্ট 3তে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের আজকে আমরা একটু প্রশ্নটা বের করি মেডিকেল ভর্তি পরীক্ষার। প্রথমে প্রশ্ন আছে যে নিচের কোনটি অ্যাটেনিউয়েটেড টিকা? এবার মেডিকেল ভর্তি পরীক্ষাতে অনেক বেশি ইংলিশ টার্ম থেকে প্রশ্ন আসছিল। হ্যাঁ, ইংলিশ টার্ম থেকে প্রশ্ন আসছিল, মানে এই যে নিচের কোনটা ইংরেজি কি বা এই টাইপ জিনিসপাতিগুলো। সো মেডিকেলের বরাবর তোমার ইংরেজি টার্ম খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই ইংরেজি টার্মগুলো আমাদের প্রত্যেকেরই দেখা উচিত, ঠিক আছে? তো আমরা চলো আমাদের বইয়ে যে ভ্যাকসিনের প্রকারভেদগুলো আছে, এই ভ্যাকসিনের প্রকারভেদ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। হ্যাঁ, সো এই ভ্যাকসিনের প্রকারভেদগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা মোটামুটি এই ভ্যাকসিনের প্রকারভেদ থেকে জানবো, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। ভ্যাকসিনের প্রকারভেদের মধ্যে ওয়ালাইকুম আসসালাম আবিদ, কেমন আছো? আচ্ছা, আবিদ আমাদের আগের ক্লাসগুলো করছো মেবি। আচ্ছা, তাহলে ভ্যাকসিনের প্রকারভেদ আমরা বইয়ে দেখাই তোমাদেরকে কোথায় আছে। এটা আছে হচ্ছে 10ম অধ্যায়ে, তাই না? হ্যাঁ, 10ম অধ্যায়। এই যে আমাদের ভ্যাকসিনের প্রকারভেদ দেখো কি কি আছে। নিষ্ক্রিয়, শক্তিহ্রাস, টক্সয়েড, তারপরে কি বলে সাব ইউনিট, এবং কি বলতো কনজুগেট ভ্যাকসিন। এই কয়টা ভ্যাকসিন কত ইজিলি মনে রাখা যায় চলো আমরা দেখি, ঠিক আছে? এবং এখান থেকে অলরেডি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, ঠিক আছে? তাহলে শুরু করি। আচ্ছা, তাহলে আমি তোমাদের অনেকেরই মানে কথা শুনি যে ভাইয়া এটা মনে রাখতে অনেক কষ্ট হয়, ওইটা মনে রাখতে অনেক কষ্ট হয়, মেডিকেলে তো অনেক কঠিন কঠিন জিনিসপাতি আসে। তোমরা যারা যারা আসে একটু যারা যারা দেখতেছো লাইভটা পারলে একটু শেয়ার করে দিও বা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, তাহলে আমরা হয়তো ও তোমার ফ্রেন্ডরাও জানতে পারবে। এক্ষুনি শুরু হলো ক্লাস, কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে আর কি। তো ভ্যাকসিনের প্রকারভেদগুলো বলার ক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে ভ্যাকসিন আসলে আসে কত প্রকারের, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা আমরা একটা নিউমোনিক্স দিয়ে মনে রাখবো, ঠিক আছে? কি কি আছে মনে রাখবো। তোমরা বলো যে ভাই এটা মনে থাকে না, ওইটা মনে থাকে না। তো তোমাদের কষ্টের কথা আমি শুনতে থাকি যে আচ্ছা এইটা মনে থাকে না, ওইটা মনে থাকে না, ঠিক আছে? তাহলে এটা আমরা ভ্যাকসিনের প্রকারভেদটা আমরা মনে রাখবো কষ্ট শুনি এই কথাটা দিয়ে। কষ্ট শুনি এই কথাটা দিয়ে মানে কি? কতে হচ্ছে কি বলতো কনজুগেট ভ্যাকসিন, কতে হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। তারপর শতে কি বলতো, শতে হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। তারপরে হচ্ছে টতে হচ্ছে কি বলতো টক্সয়েড ভ্যাকসিন, ঠিক আছে? আচ্ছা, আর কি কি আছে? আর আছে হচ্ছে শতে হচ্ছে শক্তি হ্রাস ভ্যাকসিন, এবং নতে হচ্ছে কি বলতো নিষ্ক্রিয় ভ্যাকসিন।
তাহলে কি কি আমরা ভ্যাকসিনের নাম পড়লাম? আমরা পড়লাম হচ্ছে কষ্ট শুনি, কতে হলো কনজুগেট ভ্যাকসিন, দেন হচ্ছে আমাদের সাব ইউনিট ভ্যাকসিন, তারপর হচ্ছে আমাদের টক্সয়েড ভ্যাকসিন, তারপর হচ্ছে শতে হচ্ছে শক্তিরাশ, এবং নতে কি বলতো নিষ্ক্রিয় ভ্যাকসিন। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট কথা হচ্ছে যে এগুলো শুধু পড়লেই হবে না, এদের কিছু টার্ম পড়তে হবে এখন আমাদেরকে। যেমন প্রথমেই আমরা আসি, তাহলে আমরা যদি বলে নিচের কোনটা ভ্যাকসিনের প্রকারভেদ নয়, বলতেই পারি মেডিকেল ভর্তি পরীক্ষাতে। সো বলবে কনজুগেট ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন, পলি ইউনিট ভ্যাকসিন, পলি ইউনিট বলে আসলে কিছু নাই, বা তোমাকে বলতে পারি নিষ্ক্রিয় ভ্যাকসিন। তো তোমরা এটা আশা করি এখন পারবা। নেক্সট কথা হচ্ছে এখান থেকে আর কি লাগবে, এগুলোর উদাহরণ লাগবে। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমার বইয়ে আছে, আজমল স্যারের বই 350 পৃষ্ঠাতে আছে। হ্যাঁ, চলো দেখি আমরা। তাহলে প্রথম কথা হচ্ছে এখান থেকে যে কনজুগেট ভ্যাকসিন। আমরা আচ্ছা এদের কিছু ইংরেজি টার্ম পড়ে নিই, চলো। ইংরেজি টার্মগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে কনজুগেট ভ্যাকসিনের ইংরেজি টার্মও কনজুগেট, এটা নিয়ে ঝামেলা হবে না ইনশাল্লাহ। কনজুগেট ভ্যাকসিন, এটার ইংরেজি টার্মও কী বলতো, কনজুগেট ভ্যাকসিন। নেক্সট হচ্ছে সাব ইউনিট। সাব ইউনিটও তো ইংরেজি সাব ইউনিট, এটাও আমরা পারি, সাব ইউনিট। আচ্ছা নেক্সট আসো এখান থেকে UNIT। আচ্ছা নেক্সট আসো এখান থেকে যে টক্সয়েড ভ্যাকসিন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। টক্সয়েডের ইংরেজি টক্সয়েড। যে দুইটা নামের সাথে মেলে না ওই দুটা বেশি ইম্পর্টেন্ট, ওই দুটোই এবার পরীক্ষাতে আসছিল। একটা হচ্ছে শক্তি হ্রাস, শক্তি কি বলতো হ্রাস, হ্রাস মানে কি বলতো কমে যাওয়া, হ্রাস মানে কি বলতো কমে যাওয়া। হ্যাঁ আচ্ছা, আমরা বায়োলজিতে জানি যে কোনো কিছু কমে যাওয়া বা না থাকা এটাকে বলে, তাই না? দিয়ে প্রকাশ করে, যেমন মাইটোসিস, মাইটোসিস, তাই না? মাইটোসিস, তার মানে কি বলতো মাইটোসিস না, তাই না? আচ্ছা, তার মানে মনে রাখবা শক্তি হ্রাসের নামের সাথেও থাকবে। তো এটাকে সুন্দর করে বলে শক্তি হ্রাস ভ্যাকসিনকে বলা হয় অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। কি বলা হয়? অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটা পারবো। আচ্ছা যাক, এখন এই শক্তি হ্রাসের ইংরেজি টার্মটা আমরা জানলাম। আরেকটা আছে নিষ্ক্রিয় ভ্যাকসিন। কি বলতো? নিষ্ক্রিয় ভ্যাকসিন। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয়কে আমরা বলবো ইনঅ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড মানে তো সক্রিয়, তাই না? আর ইনঅ্যাক্টিভেটেড মানে কি বলতো? ইনঅ্যাক্টিভেটেড মানে হচ্ছে কি বলতো নিষ্ক্রিয়। আচ্ছা, তাহলে এগুলো আমাদের হয়ে গেল। এখন এখান থেকে আমাদের পরীক্ষাতেই আসে যে নিচের কোনটা কোন ভ্যাকসিন। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা পড়ে ফেলি। হ্যাঁ, নিষ্ক্রিয় ভ্যাকসিনের ক্ষেত্রে মনে রাখবো, ধরো তুমি তোমার বন্ধুর সাথে পড়াশোনা করতেছো অথবা কোনো জায়গায় ঘুরতে গেছো, হ্যাঁ, বা কোনো একটা কাজে করতে গেছো, তো তোমার বন্ধু নিষ্ক্রিয় হয়ে আছে, কোনো কাজ করতেছে না, চুপচাপ বসে আছে। হ্যাঁ, তো তুমি যখন ওকে বলতেছো, আমরা বন্ধুদেরকে মাঝে মাঝে ফান করে বলি না, এই কপাল পোড়া, কিছু বলিস না কেন, চুপ করে আসছিস কেন? তো আমরা মনেই রাখতে পারি নিষ্ক্রিয় ভ্যাকসিন হইতেছে তুমি তোমার বন্ধুকে বলতেছো তুই নিষ্ক্রিয় কেন রে, কই হে পোড়া, তুই কই রে, তুমি বলতেছো কই হে পোড়া, তুই কোথায়। তাহলে মনে থাকবে, মনে রাখবা যে আমাদের বন্ধু নিষ্ক্রিয় হলে আমরা কি বলি বলো তো, বা আমাদের আশেপাশে যে কেউ যদি কাজ না করে বা কোনো কিছু রেসপন্স না করে আমরা কি বলি, এই তুই কই হে পোড়া, কই হে পোড়া। কতে কি বলতো, মনে রাখবা কই হে পোড়া। তাহলে কতে হচ্ছে কলেরা, কতে কি বলতো কলেরা। ইতে কি বলতো ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। হেতে কি বলতো হেপাটাইটিস, হেপাটাইটিস কি বলতো হেপাটাইটিস এ। ঠিক আছে। পোতে মনে রাখবা পোলিও। আর রতে কি বলতো র্যাবিস। একটা কথা তোমাকে বলি, মনে রাখবা যে আমরা যে নেমোনিক্সগুলো পড়বো বা শর্টকাট টেকনিক তো আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। মনে রাখবা যারা এখন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো করছে, বা যারা আসলে এখন তো দেখো এবার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 1,18,000 মতো পরীক্ষা দিছে, মানে প্রায় ধরা যায়, প্লাস মাইনাস হতে পারে। আমি বলতে চাচ্ছি মাত্র 4,000 চান্স পাইছে। তো ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কতটা ট্রিকি ওয়েতে পড়াশোনা করতে পারি এবং অনেক বেশি ইনফরমেশন মনে রাখতে পারি। এখন তুমি যদি এই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এগুলো যদি ভুলে যাও তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমরা করবো কি, একটু ট্রিকি ওয়েতে পড়াশোনা করবো যাতে এই জিনিসগুলো আমাদেরকে কনফিউজ না করে। ঠিক আছে। তাই নিষ্ক্রিয় ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, কই হে পোড়া। কতে হচ্ছে কলেরা, তারপর ইতে কি বলতো ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে আমাদের কি বলতো হেতে হচ্ছে আমাদের হেপাটাইটিস, তারপরে পতে হচ্ছে আমাদের কি বলতো পোলিও, রতে হচ্ছে আমাদের কি বলতো র্যাবিস। বোঝা গেছে? তাহলে এটা আমরা ইনশাআল্লাহ এখন পারবো। নেক্সট কথা এখান থেকে আসো শক্তি হ্রাস। এখন আমরা দেখব শক্তি হ্রাস ভ্যাকসিনের উদাহরণ, মানে যেগুলো ভ্যাকসিনের কমে গেছে, শক্তি কমায় দেওয়া হয়। ভ্যাকসিন অনেকভাবে তৈরি করা হয়, ঠিক আছে।
ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা তোমার যেটাকে বলা হচ্ছে আমাদের মানে কিছু কিছু ভ্যাকসিনের আমরা বডির অংশ নিয়ে কাজ করি মাঝে মাঝে। আমরা যে এই যে আমাদের করোনা হচ্ছে, করোনার জন্য যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তোমরা কি মনে করছো এটার জন্য আমরা কোনো ওষুধ তৈরি করে আমাদের বডিতে পুশ করতেছি? ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে করা হয় কি জানো, ওই যে জীবাণুটা মানে যেটা রোগের কারণে বা যেটার কারণেই করোনা হইতেছে, ঠিক আছে, বা যে কারণেই আর কি আলটিমেটলি ভাইরাস দ্বারা রোগটা হয় বা যে ভাইরাস দ্বারাই হয়, ওকে করা হয় কি, ওকে সামান্য নিষ্ক্রিয় করা হয়। কি করা হয়? নিষ্ক্রিয় করা হয়। হ্যাঁ, কোনো না কোনোভাবে নিষ্ক্রিয় করা, যাতে আমাদের বডি কী না হতে পারে, সংক্রমিত না হতে পারে। কী না হতে পারে? সংক্রমিত না হতে পারে। আর যখনই আমাদের বডি সংক্রমিত হবে না, তখনই ওটা যখন আমরা বডিতে পুশ করে দেব, তখন কি হবে জানো, আমাদের বডি মনে করবে আমাদের বডির মধ্যে কি ঢুকছে, জীবাণু ঢুকছে। তখন আমাদের বডি কী তৈরি করবে বলো তো? ওইটার বিরুদ্ধে অ্যাকশন তৈরি করবে। তার মানে আমি একটু মেকানিজমটা দেখাই, এটা মাঝে মাঝে দেয় পরীক্ষাতে, যে ধরো এটা হচ্ছে আমাদের সেই হিউম্যান বডি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই হিউম্যান বডি। তো ধরো আমরা এখানে কি করলাম, একটা ভ্যাকসিন পুশ করলাম। তো ভ্যাকসিন পুশ করার ক্ষেত্রে যেটা হয়, যে আমি যখন এখানে ভ্যাকসিন পুশ করলাম, আমরা করি কি জানো, যেই জীবাণুটার কারণে রোগটা হয়, ধরো সাপোজ কথা করোনা, হ্যাঁ, এই করোনা জীবাণুটাতে যখন আমরা কি করি বলো, এই করোনার কারণে হচ্ছে, তো আমরা করি কি, বা বিজ্ঞানীরা করে কি, এই করোনাটাকে খুব উইক করে ফেলে, মানে দুর্বল করে ফেলে, যাতে এটা মানুষের ক্ষতি না করতে পারে, আলটিমেটলি ক্ষতি না করতে পারে, ঠিক আছে। এবং তারপরে বডিতে পুশ করা হয়। এবং আমাদের বডি কি করে, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। করোনার যে মানে যে তোমার কি বলে ওটাকে, অ্যান্টিজেন, এটা আমাদের বডিতে ঢোকে। আর তার বিরুদ্ধে আমাদের বডি কি তৈরি করে বলো তো? করোনার যে অ্যান্টিজেন, তার বিরুদ্ধে আমাদের বডি কী তৈরি করে বলো তো? অ্যান্টিবডি তৈরি করে। আর এরপরে আমাদের বডিতে অ্যান্টিবডিতে তৈরি হয়ে থাকলো, এরপরে যখন আমাদের বডিতে রিয়েলি করোনা প্রবেশ করে, তখন কিন্তু কি করতে পারে না বলো তো? ওই করোনা আমাদের বডির উপর ইফেক্ট করতে পারে না। ভাইয়া ঝাপসা, তোমার নেট প্রবলেম মনে বাবা, একটু ক্লিয়ার করো তো। আমার এখানে তো ঠিকঠাক দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু রিফ্রেশ হয়ে আবার ঢোকো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার করোনা যেটা হয় বলতেছিলাম, যে আমাদের বডিতে তো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, এরপর যখন রিয়েল একদম ক্ষতি করার মতো যে করোনা ভাইরাসটা এটা আমাদের বডিতে ঢোকে, বা যে কোনো ভাইরাস আমাদের বডিতে ঢোকে, তখন কিন্তু সেটা ক্ষতি করতে পারে না, কারণ অলরেডি আমাদের বডিতে সেনাবাহিনী তৈরি করা আছে। তাহলে কী করা হয়, প্রথমে নিষ্ক্রিয় ভ্যাকসিনকে মানে নিষ্ক্রিয় জীবাণুকে ঢুকাই দেওয়া হয়, বডিকে বোকা বানানো হয়। বডি মনে করে আরে সত্যি আমার মধ্যে জীবাণু ঢুকছে, বডি তখন তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এরপর যখন আসল করোনা ঢুকে বা আসল ভাইরাস আমার বডিতে আসে, তখন কিন্তু সে ক্ষতি করতে পারে না, কারণ কি, তার বিরুদ্ধে আগে থেকে কি তৈরি করা আছে বলো তো? সেনাবাহিনী তৈরি করা আছে। দেখুন, একটা দেশে যদি আগে থেকে সেনাবাহিনী তৈরি করা থাকে, যে ওই দিক দিয়ে অ্যাটাক হবে, ওই জায়গাতে মানুষ দাঁড়ায় থাকে, তাহলে কিন্তু কি করতে পারবে না ও, মানে ওই দেশের ক্ষতি তেমন একটা হবে না। আমাদের বডির ডিফেন্স মেকানিজমটাও সেম, এভাবেই কাজ করে, ঠিক আছে। তো যাই হোক আর কি, শক্তিহ্রাস ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে মনে রাখবা, তো আমরা পড়তেছিলাম শক্তিহ্রাস ভ্যাকসিনের উদাহরণ, ঠিক আছে, শক্তিহ্রাস ভ্যাকসিন বা শক্তিহ্রাস টিকা। তো আমরা দেখি কি কি শক্তিহ্রাসের ক্ষেত্রে মনে রাখবা। মামি, ধরো আমাদের মামি আছে না, মামি কি করে বলো, মামি পাটাতে কি করতেছিল বলো তো? ওই যে আমরা পাটাতে অনেক কিছু পিষি না, পিষে আমরা লাইক তরকারিতে দিই বা কিছুতে দিই। মনে রাখবা, মামি পাটাতে অনেক কিছু পিষার কারণে কি হয়ে গেছে, তার মামির শক্তি হ্রাস পেয়ে গেছে। তাহলে মনে রাখবা, মামি পাটা মানে কি, মাতে হচ্ছে মাম্পস, মিতে কি বলতো, মিজলস। প্রথমে মতে হচ্ছে মাম্পস, তারপরে মতে কি বলতো, মিজলস, তারপরে তারপরে কি বলতো, টা, ঠিক আছে। আচ্ছা, মামি, তারপরে কি বলতো, টা। পতে মনে রাখবো হচ্ছে পানি বসন্ত, আর টতে কি বলতো, টাইফয়েড। হইল? তাহলে মামি টা, পারবো? তাহলে যদি বলে শক্তি হ্রাস, শক্তি কিভাবে হ্রাস হচ্ছে, মনে রাখবা, মামি পাটায় কাজ করতে করতে কি হয়ে গেছে, শক্তি হ্রাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পড়া হয়ে গেল মামি পাটা। মাতে হচ্ছে মাম্পস, মতে কি বলতো, মিজলস, তারপরে পাতে হচ্ছে পানি বসন্ত, আর টাতে কি বলতো, টাইফয়েড। তাহলে এই হলো আমাদের শক্তিহ্রাস ভ্যাকসিনের উদাহরণ, ঠিক আছে। এরপর আসো টক্সয়েড ভ্যাকসিন। কি কি টক্সিক, একটু ওয়েট, কি কি টক্সিক এলিমেন্ট আছে চলো দেখি আমরা টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ দেখি এখন। আচ্ছা, মনে রাখবা টক্সয়েড ভ্যাকসিন আছে দুইটা, মনে রাখবা ডি টি। টক্সয়েড ভ্যাকসিন কি কি আছে বলো, ডি আর টি, ডি আর কি বলো, টি। টক্সয়েড ডিটি হয়ে পড়বা। একটা হচ্ছে ডিপথেরিয়া, আর একটা হচ্ছে টতে কি বলতো, টিটেনাস। একটা হচ্ছে ডিপথেরিয়া আর একটা হচ্ছে টিটেনাস, ঠিক আছে। ডিপথেরিয়া আর কি বলতো, টিটেনাস, হয়ে গেল। আচ্ছা, তারপরে সাব ইউনিট ভ্যাকসিন,
সাব ইউনিট ভ্যাকসিনের ক্ষেত্রে মনে রাখবা সাব ইউনিট ভ্যাকসিনের উদাহরণ কী কী আছে বলো তো? মনে রাখবা সাব ইউনিট ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে হে হিউম্যান, হে হিউম্যান, হে হিউম্যান মানে হচ্ছে হেপাটাইটিস বি, লিখি হেপাটাইটিস বি, আরেকটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তাহলে বোঝা গেছে এইটুকু। তাহলে যদি বলা হয় সাব ইউনিট ভ্যাকসিন উদাহরণ দাও, তুমি বলবা হে হিউম্যান, ঠিক আছে, হে হিউম্যান। হেতে কি ভাইয়া? হেতে হচ্ছে হেপাটাইটিস বি, আর হিউম্যান তো হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, ঠিক আছে। তাহলে এইটা গেল। আর যদি বলা হয় যে যে এই তো মোটামুটি, আর একটা আছে কনজুগেট ভ্যাকসিন। চলো আমরা কনজুগেট ভ্যাকসিনটা দেখি। কনজুগেট ভ্যাকসিন হচ্ছে, মনে রাখবো, কনজুগেট মানে কি বলো তো? কেউ পারবা? কনজুগেশন মানে কি? কনজুগেট মানে মনে রাখবো, দেখো এখানে কনজাংশন আমরা পড়ছি না ইংরেজিতে। কনজাংশন মানে কি? কোনো কিছুকে যোগ করে। সো কনজুগেট ভ্যাকসিন মনে রাখবা, এটা অনেকগুলো উপাদানকে যোগ করে 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 একটা উপাদান তৈরি করছে, বা এটার নাম অনেক বড় হবে। যে ভ্যাকসিনটার নাম অনেক বড় তোমার বইয়ে আছে ওইটাই। তাহলে কি হবে? এটা হবে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, বা যেটাকে সুন্দর করে বলে HIV, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? কনজুগেট ভ্যাকসিন। তাহলে আমরা ভ্যাকসিনের প্রকারভেদগুলো পড়ে ফেললাম। হ্যাঁ, আমরা মনে রাখবো প্রথমে কি কি ভ্যাকসিন আছে। এটা মনে রাখবো কষ্ট শুনি, নিমোনিক্সটা দিয়ে কষ্ট শুনি, ঠিক আছে, কষ্ট শুনি। তাহলে কতে কি বলতো? কনজুগেট। শতে হচ্ছে সাব ইউনিট, তারপরে কি বলতো? টতে হচ্ছে কষ্ট, শতে হচ্ছে সাব ইউনিট, টতে হচ্ছে টক্সয়েড, টতে কি বলতো? টক্সয়েড। তারপর শুনি, শতে হচ্ছে শক্তিহ্রাস, আর নতে কি বলতো বাবা? নিষ্ক্রিয়। তাহলে এগুলো হলো ভ্যাকসিন, ঠিক আছে। 1 2 3 4 5 পারবো। এখন আসো কষ্ট শুনি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোর উদাহরণগুলো পড়বো। উদাহরণগুলো কীভাবে বললাম? যে নিষ্ক্রিয় ভ্যাকসিনের ক্ষেত্রে মনে রাখবো, আমাদের কোনো বন্ধু নিষ্ক্রিয় হলে ওকে আমরা কী বলি? আচ্ছা, নিষ্ক্রিয় ভ্যাকসিন যদি আমাদের হয়, তাহলে নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলো কিসের মানে তোমার কি বলে ওটাকে, কোনগুলো হবে? প্রথমে হচ্ছে কলেরা, তারপর হচ্ছে কি বলতো? ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে হিমোফাইলাস তোমার হেপাটাইটিস, তারপরে কি বলতো? পোলিও, দেন হচ্ছে কি বলতো? র্যাবিস, ঠিক আছে। তোমরা কি সব সবাই দেখতে পাচ্ছ? একটু আমাকে কমেন্ট করে জানাও তো। হ্যালো, তোমাকে আমাকে ঠিক শুনতে পাচ্ছ? নেট কি একটু বাফার করতেছে নাকি? ঠিক আছে, আচ্ছা, খুব ভালোভাবে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আমাদের ইশরাত জাহান সুপ্তা কমেন্ট করছে, ভাইয়া কোভিড ভ্যাকসিন কোন টাইপে পড়বে? আচ্ছা, কোভিড ভ্যাকসিনের অনেকগুলো আসলে ভার্সন আসছে। তো যেটা কোভিশিল্ড, রাইট, ওইটা হচ্ছে উইকেন্ড ভার্সন অফ কি বলতো? আমাদের ভ্যাকসিন, বা যেটাকে আমরা সুন্দর করে বলতে পারি, একটু আগেও বললাম, অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি কি বলতো? অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, অ্যাটিনিউয়েটেড কি বলো? ভ্যাকসিন। তার মানে এটা শক্তি হ্রাসের আন্ডারে পড়বে, ঠিক আছে। ঝাপসা হওয়ার কথা না, ঠিক থাকার কথা এখন। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, তোমার প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। এছাড়া আর যদি কারো প্রশ্ন থাকে করতে পারো, ঠিক আছে। শক্তি হ্রাসের ক্ষেত্রে মনে রাখবো কীভাবে নিউমোনিক্সটা? আমরা মনে রাখবো মামি পাটা, মামি কি বলতো? পাটা, পাটাতে কাজ করে শক্তি হ্রাস পেয়ে গেছে মামির, মামি পাটা। মাতে হচ্ছে মামস, মিতে হচ্ছে মিজেল, পাতে হচ্ছে পানি বসন্ত, টাতে হচ্ছে টাইফয়েড, টাতে কি বলতো? টাইফয়েড। হয়ে গেল মামি পাটা। এভাবে মনে রাখবো মামি পাটাতে কাজ করে শক্তি হ্রাস পেয়ে গেছে, তাই না? এটা হলো শক্তি হ্রাসের ভ্যাকসিন। আচ্ছা, আর কি আছে? টক্সয়েড, টক্সয়েড, টক্সয়েডের ক্ষেত্রে মনে রাখবা টক্সয়েড হচ্ছে ডিটি, 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 টিটি। তুমি যদি খেয়াল করো, এই যে টক্সয়েড বানানটা খেয়াল করলে দেখবা, এই টক্সয়েড ড আছে না, এই ড দিয়ে হবে ডিপথেরিয়া, আর ট দিয়ে কী হবে বলো তো? টিটেনাস, তাই না?
তাই তো হচ্ছে। ড দিয়ে হবে ডিপথেরিয়া, আর ট দিয়ে কী হবে বলো তো, টিটেনাস। আমরা এই টক্সয়েড বানানটা দেখেও কিন্তু বলতে পারি, টক্সয়েড বানানটা দেখেও কিন্তু বলতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আসো সাব ইউনিট। সাব ইউনিট কী বলছি বাবা বলো তো, হে হিউম্যান। সাব ইউনিট বলছি হে হিউম্যান, মানে হেপাটাইটিস বি, আর হিউম্যানটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভেরি গুড। নেক্সট আসো আমাদের আছে হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। কনজুগেট মনে রাখবা HIV। কেন ভাইয়া মনে রাখবা, এটা হচ্ছে কনজুগেট মানে হচ্ছে কনজাংশন, মানে যোগ করা। যোগ করা মানে কী হবে, আলটিমেটলি অনেক বড় বড় হয়ে যাবে, তাই না? আর বড় বড় হয়ে গেলে ডেফিনেটলি ওটা কী হবে, ওটা কনজুগেট ভ্যাকসিনই হবে। সো আশা করি এই জিনিসপাতিগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা কি এই টপিক্সটা বুঝতে পারছো ভ্যাকসিন থেকে? তাহলে এই ভ্যাকসিনেশন জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা কি কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি সামনের টপিক্সে যাব ইনশাল্লাহ। আচ্ছা, বুঝতে পারছো ভ্যাকসিনের প্রকারভেদগুলো? কার কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে নেক্সট টাইপে। নেক্সট কোশ্চেন কী আসছিল মেডিকেলে দেখি চলো। নেক্সট প্রশ্ন আসছিল, নিচের কোন কোষটা বা কোন কোষটা ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়? ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই যে এই ডিফেন্স সিস্টেম থেকে দেখো কলটা দুইটা প্রশ্ন আসছে, এবং দশম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে, দুইটাই খুব ইম্পর্টেন্ট এবং এবারকার সাথে যায়। আমাদের যে এখন পরিস্থিতি চলতেছে করোনা, এই করোনা পরিস্থিতির সাথে দুইটাই কিন্তু যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা জেনে নিই কী কী আছে আমাদের ভ্যাকসিন। তাহলে এখন চলো পড়ি। তাহলে তাহলে ভ্যাকসিন হয়ে গেল। এখন আমরা দেখব যে ডিফেন্স সিস্টেমের সাথে বা আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এটা কে, বা বলছে কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে মেডিকেলে আসছিল, কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়? ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমাদেরকে জানতে হবে। চলো আমরা পড়ি। এবং এটা হচ্ছে কোন অধ্যায় থেকে প্রশ্ন বলো তো? এটাও কিন্তু আমাদের দশম অধ্যায় থেকেই প্রশ্ন। ঠিক আছে, দশম অধ্যায় থেকে এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা জানবো চলো। তো ম্যাক্রোফেজের ক্ষেত্রে প্রথমে হইতেছে যে ম্যাক্রোফেজের উৎপত্তি কোথা থেকে এটা জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, মনে রাখবা যে আমাদের দেহে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য অনেকগুলো ফ্যাগোসাইটের ভূমিকা আছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুইটা ভূমিকা পালন করে। একটা হচ্ছে নিউট্রোফিল। মনে রাখবা যে আমাদের দেহে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য দুইজন সাহায্য করে, দুইজনের নাম হচ্ছে মানি। মানি মানে টাকা নাকি? মানি মানি। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে নিউট্রোফিল। একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর এটা কি বলতো, নিউট্রোফিল। একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা কি বলতো, নিউট্রোফিল। এবং প্রশ্ন আসছিল এটাই, এখান থেকে প্রশ্ন আসছিল। তো আমরা নিউট্রোফিল সম্বন্ধে চলো একটু জানি। আমরা কি কি জানি? প্রথম কথা মনে রাখবা, নিউট্রোফিল হইতেছে একটা WBC বা যেটাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল। WBC বা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল। নেক্সট কথা হইতেছে মনে রাখবা, এই নিউট্রোফিলের খণ্ড আছে 2 থেকে 5টা। 2 থেকে 5টা, খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি চাইলে নিউট্রোফিলের খণ্ডটা একটা ট্রিক্স করে মনে রাখতে পারো। দেখো নিউট্রোফিলে ওয়ার্ড আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখান থেকে মনে রাখতে পারো না নিউট্রোফিলে ভাইয়া ওয়ার্ড আছে 5টা, তাহলে এটা ডেফিনেটলি কয়টা সংখ্যা হবে বলো? 5টাই হবে। 2 খণ্ড থাকবে কয়টা বলো? 5টা। তাহলে তুমি চাইলে এটাও মনে রাখতে পারো যে নিউট্রোফিলে খণ্ড আছে 2 থেকে 5টা। আর কি মনে রাখা যায়? মনে রাখবা যে দেহের মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70% হচ্ছে কি বলতো, নিউট্রোফিল। দেহের মোট তোমার রক্তকণিকার বা WBCর 60 থেকে 70% কি বলতো, 60 থেকে 70% হচ্ছে আমাদের নিউট্রোফিল। ঠিক আছে, এবং মনে রাখবা যে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রতিনিয়ত কতগুলো নিউট্রোফিল তৈরি হয় বলো তো? মনে রাখবা 100 বিলিয়ন। তাহলে একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 100 বিলিয়ন 100 বিলিয়ন 100 বিলিয়ন ডেইলি তৈরি হয়, ডেইলি। ঠিক আছে, তৈরি হয়। আচ্ছা, আর একটা লাস্ট ইনফরমেশন এখান থেকে লাগবে, সেটা হচ্ছে যে এরা কতগুলো করে ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। মনে রাখবা এরা 3 থেকে
20টা ব্যাকটেরিয়া কি করতে পারে বলো তো, খেতে পারে, ব্যাকটেরিয়া খেতে পারে। তাহলে চলো এটা আমরা সুন্দর করে একটু পড়ি, কেমন ঘিজিমিজি লাগতেছে না, আমরা সুন্দর করে আবার দেখি চলো। তাহলে প্রথম কথা হইতেছে নিউট্রোফিল। নিউট্রোফিল সম্বন্ধে আমরা জানবো। ফ্যাগোসাইটে আমাদের দুইটা কোষ ভূমিকা পালন করে মানি, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে নিউট্রোফিল। আর নিউট্রোফিল সম্বন্ধে কী কী জানবো? নিউট্রোফিল সম্বন্ধে আমরা একটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে দেখো যে নিউট্রোফিল হচ্ছে প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে আমরা মনে রাখতে পারি কি, আর এটা আমরা দেখি চলো। প্রথম কথা হইতেছে 1 দিয়ে কি, 1 দিয়ে মনে রাখবা 100 বিলিয়ন ডেইলি তৈরি হয়, 100 বিলিয়ন ডেইলি তৈরি হচ্ছে নিউট্রোফিল, 100 বিলিয়ন ডেইলি তৈরি হয়। নেক্সট কথা হইতেছে 2 থেকে 5টা খণ্ড থাকে, 2 থেকে 5টা কি থাকে বলো, 5টা খণ্ড থাকে। নেক্সট কথা হইতেছে 3 দিয়ে মনে রাখবা 3 থেকে 20টা ব্যাকটেরিয়া হ্রাস করতে পারে, ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, ব্যাকটেরিয়া কি করতে পারে বলো তো, গ্রাস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কি লাগবে? আর মনে রাখবা এখান থেকে যে ওই যে 4, 5, 6, 7 মনে রাখবা যে এই 6 এবং 7 দেহের মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70% কি বলো তো, নিউট্রোফিল। তো চাইলে আমরা এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? কীভাবে মনে রাখবো? এখান থেকে আমরা মনে রাখবো কি বলো তো, যে নিউট্রোফিলের ক্ষেত্রে ভাইয়া সব 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলোর খেলা আছে, বা এগুলোতে আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে 100 বিলিয়ন ডেইলি তৈরি হইতেছে, 2তে হচ্ছে এটার খণ্ড হচ্ছে 2 থেকে 5টা, 3তে হচ্ছে এরা 3 থেকে 20টা পর্যন্ত ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, আর 6তে হচ্ছে এরা 60 থেকে 70% দেহের মোট শ্বেত রক্তকণিকার। দেহের মোট শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট বলো তো? 60 থেকে 70%, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে নিউট্রোফিল সম্বন্ধে আমাদের জানা শেষ, ঠিক আছে? এখন আমরা জানবো ম্যাক্রোফেজ সম্বন্ধে, এবং পরীক্ষায় প্রশ্ন আসছিল ম্যাক্রোফেজ থেকে। চলো আমরা পড়ি ম্যাক্রোফেজ। আচ্ছা, তোমরা একটা জিনিস আমাকে বলো, ম্যাক্রোফেজ মানে কি? তোমরা বলো আমাকে, দুইটা টার্ম আছে ইংরেজিতে, একটা হইতেছে মাইক্রো আর একটা হইতেছে ম্যাক্রো। একটা হইতেছে মাইক্রো আর একটা কি বলো তো, ম্যাক্রো। কোনটা বড়? ডেফিনেটলি তুমি বুঝতে পারতেছো ভাই, ম্যাক্রো বড়। ম্যাক্রো মানে তো বড় বড়, তাই না? ম্যাক্রো মানে কি বলো তো, ম্যাক্রো মানে হইতেছে কি বলো তো, বড় বড়, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্রো মানে কি বলো তো ভাইয়া, বড় বড়, আর মাইক্রো মানে তো ছোটো ছোটো। তো এখানে বলছে ম্যাক্রোফেজ, তার মানে তুমি এটার নাম দেখেই বুঝতে পারছো যে কোনো একটা কোষ আকারে বড় হয়েছে, কোনো একটা কোষ আকারে বড় হয়েছে, বড় হয়েই কোষটা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এবং এটাই পড়তে হবে আমাদের। মনে রাখবা ম্যাক্রোফেজ সম্বন্ধে আমরা কি কি জানবো? মনে রাখবা যে আমাদের মনোসাইট, দেহের মধ্যে কি থাকে বলো তো, মনোসাইট। এই মনোসাইট পরিণত হয়ে ম্যাক্রোফেজ তৈরি করে। কি তৈরি করে? ম্যাক্রোফেজ তৈরি। তার মানে মনোসাইটে আলটিমেটলি যখন বড় হয় তখন আমরা তাকে কি বলি? ম্যাক্রোফেজ। বুঝে গেছে? আচ্ছা, তো যেমন আমরা কি করি, আমাদের নাম ছোটোবেলায় আব্বু আম্মু সুন্দর করে দেয়, আমরা কি করি বলো তো, আমাদের নাম চেঞ্জ করে দিই বড় হলে, তাই না? একটা নাম দেয়, আমরা আরেকটা করে দিই। হ্যাঁ, যেমন ধরো নাম দিল আমাদেরকে কি বললো, আবির বা সামথিং কিছু একটা নাম দিল, শান্ত, আমরা করে দিলাম কি, ফেসবুকে যাই দিয়ে দিলাম হার্টলেস শান্ত, হ্যাঁ, কিডলিলেস শান্ত, হ্যাঁ, এরকম দিয়ে দিলাম। তো এরকম ব্যাপারটা হইতেছে এরকম যে মনোসাইট যখন ছোট বাচ্চা থাকে তখন ওর নাম থাকে মনোসাইটই, কিন্তু যখন ও বড় হয় তখন ওর নামটা হয়ে যায় কি বলতো, ম্যাক্রোফেজ। এবং যেহেতু বড় হয়েছে, বড় মানে ম্যাক্রো, তাহলে আলটিমেটলি ম্যাক্রোই তো হবে নাম, ম্যাক্রোফেজ। আচ্ছা, আর কি মনে রাখবে এখান থেকে আরও কিছু জিনিস আছে, যেমন মনোসাইট বা ম্যাক্রোফেজ দেখতে কেমন। চলো আমরা অপর পৃষ্ঠা একটু সুন্দর করে পড়ি। প্রথম কথা হচ্ছে ম্যাক্রোফেজ দেখতে কেমন। ম্যাক্রোফেজ, ঠিক আছে, মনে রাখবা ম্যাক্রোফেজ দেখতে হচ্ছে বৃক্কাকার। কেমন? ম্যাক্রোফেজ দেখতে বৃক্কাকার, ঠিক আছে? এবং মনে রাখবা আমাদের দেহের শ্বেত রক্তকণিকার 4% হইতেছে কি বলতো, 4% অফ WBC, মানে আমাদের বডির যে শ্বেত রক্তকণিকা আছে তার 4% হইতেছে কি বলতো, ম্যাক্রোফেজ। তার 4% কি বলতো, ম্যাক্রোফেজ, ঠিক আছে? আর কি লাগবে এখান থেকে? আর মনে রাখবো যে একটা ম্যাক্রোফেজ কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে বলতো, 100টা ব্যাকটেরিয়া কি করতে পারে বলতো, গ্রাস করতে পারে, ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, মানে খেতে পারে বা ভক্ষণ করতে পারে, ঠিক আছে?
তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, চলো একটু সামারি করে ফেলি। আমরা প্রথমে জানলাম আমাদের দেহের ফ্যাগোসাইট কোষ হিসেবে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য দুইটা কোষ দায়ী বা দুইটা কোষ কাজ করে। কি কি মনে রাখবো, মানি মানে কি ভাইয়া, মতে হচ্ছে ম্যাক্রোফেজ আর নতে ভাইয়া নিউট্রোফিল, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল। এরপরে পড়ছি কি বলতো, নিউট্রোফিলের মধ্যে পড়ছি কি, নিউট্রোফিলে ভাইয়া ওয়ার্ড হচ্ছে 5টা, তাহলে এটা খণ্ড থাকবে 2 থেকে 5টা, এই যে 1 2 3 4 5, তাহলে 5টা খণ্ড। এটা ডাব্লিউবিসির একটা ডিফিনেটেড ডাব্লিউবিসি, এবং ডাব্লিউবিসির কত পার্সেন্ট বলতো, 60 থেকে 70%। এবং কতটুকু তৈরি হয় বলতো, 100 বিলিয়ন তৈরি হয়। কতটুকু তৈরি হয় বলতো, 100 বিলিয়ন তৈরি হয়। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। আর কি মনে রাখবো এখান থেকে, যে এটা কয়টা ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে, 3 থেকে 20টা। আমরা আলটিমেটলি এই যে নিউট্রোফিলের এটা মনে রাখলে কিন্তু পড়া শেষ আমাদের। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাই না? 1 2 3 4 5 6 7 কি মনে রাখবো, দেখো একটা হচ্ছে 100 বিলিয়ন ডিলিয়ে তৈরি হয়, 2 থেকে 5টা খণ্ড থাকে, 3 থেকে 20টা ব্যাকটেরিয়া কাজ করতে পারে, আর 6 7 দিয়ে মনে রাখবো দেহের ডাব্লিউবিসির 60 থেকে 70%। পড়া শেষ। এরপর আসো ম্যাক্রোফেজ। বলছি যে ম্যাক্রো মানে বড় হয়ে গেছে, কি বড় হয়েছে বলো তো, মোনোসাইট মানে সাইট মানে হচ্ছে কোষ, যে কোনো একটা কোষ বড় হয়ে কি তৈরি করছে বলো তো, আমাদের ম্যাক্রোফেজ তৈরি করছে। এবং এই ম্যাক্রোফেজের সম্বন্ধে আমাদের কী কী জানতে হবে, এবং মোনোসাইট সম্বন্ধে কী কী জানতে হবে, এটা ডেফিনেটলি দেখতে কি বলো তো, বৃক্কাকার। প্রথম কথা হইতেছে এটা কিডনির মতো দেখতে। নেক্সট কথা হইতেছে মনে রাখবা, এটা কয়টা ব্যাকটেরিয়া খাইতে পারে বলো তো, বা গ্রাস করতে পারে, 100টা। আর এটা দেহের মোট শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট বলো তো, 4%। আমাদের এখান থেকে এগুলো জানলেই ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটা হয়ে গেল। তোমরা কি সবাই বুঝতে পারছো এই টপিক্সটা? একটু কমেন্ট করে জানাও তো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না তোমাদের, আসলে আমার কি নেটের প্রবলেম নাকি? তোমার এই টপিক বুঝতে পারলে কমেন্ট করে জানাবো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা নেক্সটটাতে যাই। নেক্সট আমরা দেখি কি প্রশ্ন আছে, চলো তো। নেক্সট মেডিকেলে এবার প্রশ্ন আসছিল, কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? কোন পদ্ধতিতে মানে হাইড্রার চলন থেকে প্রশ্ন আসছিল। কোথা থেকে প্রশ্ন আসছিল বলো তো, হাইড্রার চলন থেকে। কোন পদ্ধতিতে হাইড্রা, আমি প্রশ্নটা লিখি চলো, কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? তাহলে চলো পড়ে ফেলি। প্রথম কথা হইতেছে কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে, চলো পড়ি। কি কি এখানে আছে তারা দেখি চলো। তার মানে এটা বোঝাই যাচ্ছে, আমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছি এটা হাইড্রার চলন থেকে প্রশ্ন হয়েছে। কি থেকে প্রশ্ন হয়েছে বলো তো, চলন থেকে। এটা দেখেই বোঝা যাচ্ছে প্রশ্ন হয়েছে হাইড্রার চলন থেকে। কোথা থেকে হয়েছে, চলন, ঠিক আছে? এখন হাইড্রার চলনগুলা থেকে প্রতিবারই প্রশ্ন আসে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। এগুলো থেকে আমরা চলনগুলো দেখি, চলো চলনগুলো থেকে পড়তে হবে। তোমরা আমাকে বলো যে হাইড্রার মানে সবচেয়ে লম্বা দূরত্বের জন্য কোনটা চলন, আর যদি তোমাকে বলে যে অতিরিক্ত স্পিডে দৌড়ানোর জন্য কোনটা, এটা স্টুডেন্টরা প্যাচ লাগায় ফেলে, ঠিক আছে? এটা স্টুডেন্টরা কী লাগায় ফেলে বলো তো, প্যাচ লাগায় ফেলে। তো প্যাচ লাগানো যাবে না। চলো আমরা একটু ক্লিয়ার করে ফেলি এটা। প্রথম কথা হচ্ছে, আচ্ছা তোমরা অনেকেই বলতেছো, কমেন্ট করতেছো ভাইয়া, আচ্ছা ভাইয়া বইয়ে এটা কোথায় আছে, আচ্ছা একটু ওয়েট, তোমরা আমাকে ইনবক্স না করে বইয়ে মানে কমেন্ট করতে পারো, কমেন্ট করলেই তো আমি তোমাদেরকে বইয়ে দেখাই দিব কোথায় আছে। দেখো বইয়ে আছে হচ্ছে এটা আমাদের হাইড্রা চ্যাপ্টারে, এটা হচ্ছে এই যে হাইড্রা চ্যাপ্টারের এখান থেকে, এই পার্থক্য থেকে পড়লে কিন্তু হয়ে যায়। তো চলো আমরা পড়ে ফেলি কি কি আছে, চলো পড়ি। প্রথম কথা হচ্ছে যে হাইড্রার দুইটা চলন আছে, মানে অনেকগুলো চলনই আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট দুইটা চলন মনে রাখবো। একটা হচ্ছে লুপিং আর একটা হচ্ছে
সমারসল্টিং। একটা হচ্ছে লুপিং, আর একটা কী বলতো সমারসল্টিং। তো চলো পড়ি আমরা কি কি আছে। প্রথমে লুপিংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো, লুপিংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো লুপিংয়ের ল আছে, তাহলে মনে রাখবা এটা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কাজে লাগবে। কিসের জন্য? লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কাজে লাগবে। যদি বলে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন কাজে লাগে, তার মানে ডেফিনেটলি এটা হবে কি বলতো লুপিং। তুমি এখন আমাকে বলো যে তুমি যখন কোনো একটা জায়গায় যাবা, তোমার বাসা থেকে অনেক দূরে, হ্যাঁ, হেঁটে 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 যাচ্ছ, হেঁটে 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 যাচ্ছ, তাহলে তুমি কি অনেক জোরে দৌড়াবা, মানে অনেক জোরে জোরে দৌড়াবা, নাকি আস্তে আস্তে যাবা? কারণ তোমাকে ধরো বাসা থেকে অনেক জোরে দূরে 10 কিলো দূরে যেতে হবে এবং হেঁটে হেঁটে যেতে হবে, কোনো বুদ্ধি নেই, হ্যাঁ, লম্বা একটা দূরত্ব অতিক্রম করবে, তখন কি তুমি জোরে জোরে দৌড়াবা না আস্তে আস্তে দৌড়াবা? ডেফিনেটলি আস্তে আস্তে। তার মানে সে যখন লম্বা দূরত্ব করবে, তখন লম্বা দূরত্ব অতিক্রম করবে, তখন সে ডেফিনেটলি লুপিংয়ের মাধ্যমে যাবে। ল দিয়ে মনে রাখতে পারি। এবং মনে রাখবা সে তখন কি করবে বলো তো? অনেক ধীর গতিতে যাবে। হ্যাঁ, অনেক কি যাবে বলো তো? ধীর গতিতে যাবে। ধীর গতিতে যাবে। আমার কথা বুঝতে পারছো? ও সে অনেক কি যাবে বলো তো? ধীর গতিতে যাবে। আচ্ছা, আর কি মনে রাখবে এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এবং সমারসল্টিংয়ের ক্ষেত্রে, সমারসল্টিংয়ের প্রথমে আছে সটা দেখতে অনেকটা এস এর মতো ইংরেজি, তাই না? তো এটা দিয়ে আমরা অনেক কিছু মনে রাখতে পারি। চলো আমরা কি কি মনে রাখতে পারি চলো দেখি একটু। প্রথম কথা হইতেছে স দিয়ে মনে রাখবো আমরা, এস দিয়ে মনে রাখবো স্পিড। কি বলতো? স্পিড। মানে যদি বলা হয় নিচের কোনটা হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া, তুমি বলবা সমারসল্টিংয়ের স আছে, দ্রুতর ইংরেজি তো স্পিড, তাহলে কি হবে? এটা সমারসল্টিংয়ে হবে, প্রথম কথা। আবার স দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে সাধারণ চলন। এটা কি চলন বলো তো? সাধারণ চলন। তাহলে যদি বলে হাইড্রার সাধারণ চলন কোনটা, তুমি ভাই যেটা স দিয়ে কি সমারসল্টিং, স দিয়ে কি স্পিড। যদি বলে দ্রুত চলন কোনটা, তাও ওইটা। আচ্ছা, যদি বলে আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে কোনটাতে লুপ কয়টা তৈরি হয়, তোমরা আমাকে বলো সমারসল্টিংয়ে দন্তস্ব কয়টা? মনে রাখবা সমারসল্টিংয়ে দন্তস্ব হচ্ছে কয়টা বলো তো? 2টা। অনেকে আছে মুখস্থ, মানে বুঝে টুঝে যায়, পরীক্ষায় যে ভুলে গেছে, তো কোনো সমস্যা নাই। তুমি সমারসল্টিংয়ে দন্তস্ব আছে কয়টা বলো তো? 2টা। তুমি এটা দিয়ে চালাকি করে মনে রাখতে পারবা যে এখানে 2টা লুপ তৈরি হয়। কয়টা লুপ তৈরি হয়? 2টা লুপ তৈরি হয়। এই সমারসল্টিংয়ে দন্তস্ব আছে 2টা, তাই কয়টা লুপ তৈরি হয় বলো তো? 2টা লুপ তৈরি হয়। তাহলে আমার কথা বুঝছো আমি কি বললাম? প্রথম কথা বলছি সমারসল্টিংয়ে স আছে, স দেখতে এস এর মতো, তাহলে এস তো হয় স্পিড। স্পিড মানে দ্রুত। যদি বলে দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন পদ্ধতি ব্যবহার করে, ডেফিনেটলি আমার সমারসল্টিং হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে যে যদি বলে নিচের কোনটা হাইড্রার সাধারণ চলন, তাহলে বলবো সাধারণের মধ্যেও স আছে, তাহলে এটাও সমারসল্টিং হবে। এবং নেক্সট কথা তোমাকে যদি বলে যে হাইড্রা দ্রুত চলার জন্য, মানে সরি হাইড্রার সমারসল্টিংয়ের লুপ কয়টা হয়, তুমি বলবো ভাইয়া সমারসল্টিংয়ের মধ্যে 2টা স আছে, তাহলে লুপ কয়টা হবে বলো তো? 2টাই হবে। আমরা বুঝতে পারছি? আচ্ছা, আর লুপিংয়ের ক্ষেত্রে কি মনে রাখবা? আচ্ছা, ও আরেকটা জিনিস, যে যদি এখন তোমাকে বলে যে এই সমারসল্টিং তো দ্রুত যাচ্ছে, তুমি ধরো কোনো একটা জায়গায় খুব জোরে একটা দৌড় মারলা, তুমি কি বেশি দূর যেতে পারবা? না, খুব বেশি দূর কিন্তু যেতে পারবে না। তার মানে অল্প পথ অতিক্রম করার জন্য এটা কাজে লাগবে। অল্প পথ অতিক্রম করার জন্য এইটা, ঠিক আছে? সমারসল্টিং অল্প পথ অতিক্রম করার জন্য, মানে অল্প রাস্তা যাওয়ার জন্য, ঠিক আছে? আমি আবার বলি আরেকবার, তাহলে রিভাইজ হয়ে যাবে। চলো তাহলে কি বলছি? একটা হচ্ছে সমারসল্টিং সম্বন্ধে আগে বলি। সমারসল্টিংয়ে স আছে বা এস আছে, এস দিয়ে মনে রাখবো স্পিড। স্পিড মানে হচ্ছে দ্রুত চলার জন্য এটা ব্যবহার করে। এরপরে বলছি আবার এস দিয়ে মনে রাখবো সাধারণ। যদি বলে হাইড্রার সাধারণ চলন কোনটা, তাও বলবো এটা। আচ্ছা, এবং আমি বলছি তুমি যদি একটা জোরে দৌড় মারো, তাহলে কিন্তু তুমি বেশি দূর যেতে পারবে না। তার মানে হচ্ছে যে এটা অল্প রাস্তা বা অল্প পথ অতিক্রম করার জন্য ব্যবহার করা হয়। অল্প পথ অতিক্রম করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আর কি লাগবে এখান থেকে? মনে রাখবা সমারসল্টিংয়ে দন্তস্ব আছে 2টা, তাই লুপ কয়টা হবে বলো তো? 2টা লুপ তৈরি হবে। 2টা লুপ তৈরি হবে। 2টা লুপ তৈরি হবে। হয়ে গেল? আচ্ছা, সমারসল্টিংয়ে দন্তস্ব 2টা, তাহলে 2টা লুপ তৈরি হবে। আচ্ছা, আর লুপিংয়ের ক্ষেত্রে কি বলছি? লুপিংয়ের ক্ষেত্রে বলছি ভাইয়া যে লুপিংয়ের ল আছে, ল দিয়ে মনে রাখবো লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য আমাদের লাগে কি বলতো? অতিক্রমের জন্য আমাদের লাগে লুপিং, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে তুমি যদি লম্বা দূরত্ব অতিক্রম করতে যাও, তাহলে কি তুমি আস্তে যাবা না জোরে যাবা? মানে তোমাকে অনেক দূর যেতে হবে, তুমি হেঁটে হেঁটে যাবা না। হ্যাঁ, তার মানে এটা মন্থর বা ধীর চলন। এটাকে বলে মন্থর বা ধীর গতির চলন। ধীর গতির কি বলতো? চলন। মন্থর বা ধীর গতির চলন।
আমার কথা বুঝছো? এইটাই তো। আর এখানে ওই যে লুপি সমারসলটিকে দন্তস্ব দুইটা, তাহলে কি হবে? দুইটা লুপ, কিন্তু এখানে তো ডাবল কিছু আছে লুপিংয়ের মধ্যে না, তাহলে তুমি এটাকে বলবা কি বলো তো? এটা একটা লুপ তৈরি হয়, কয়টা লুপ? একটা লুপ। আচ্ছা আরেকটা জিনিস তুমি আমাকে বলো, এটা এই নাম দিয়ে বলা যায়, লুপ মানে কি? এই যে এরকম এইভাবে যে এরকম না, এটাই তো লুপ। বলি না আমরা লুপের মধ্যে আটকাই গেছি, এটাই তো লুপ, তাই না? লুপ মানে এটাকে সুন্দর করে আবার বলে ফাঁসা চলন বলে, কারণ দেখো ফাঁস দেওয়া মানেও কিন্তু কি বলতো, ওই যে সার্কুলার একটা হবে, সো এটাকে আমরা বলবো ফাঁসা চলন, ফাঁসা চলন। এই তো মোটামুটি, তাহলে আমি আশা করি পারবো। হ্যাঁ, ও আরেকটা জিনিস হচ্ছে সমারসল্টিংয়ের অপর নাম কি? এখন তুমি আমাকে বলো, সমারসল্টিংয়ে একটা জিনিস দৌড়াই যায় না, অনেক ফাস্ট দৌড়াই যায় না, তো দৌড়াদৌড়ি দ্রুত চলার জন্য তো সমারসল্টিং লাগে, এস দিয়ে মনে রাখবা, স দিয়ে মনে রাখবা। এখন মানুষ যখন আমরা দৌড়াই অনেক জোরে দৌড় মারে, তখন কী হতে মাঝে মাঝে আমরা কী করতে পারি? অ্যাক্সিডেন্ট করতে পারি, বা একটা কি মানে কোনো থেকে অ্যাক্সিডেন্ট করে হামাগুড়ি খাইতে পারি, তাই না? তো হাইডাও যখন কী করে বলো তো, অনেক জোরে দৌড় মারে, তখন অ্যাক্সিডেন্ট করে মাঝে মাঝে কী করে বলো তো, একটা করে হামাগুড়ি মারে। তাহলে যদি বলে সমারসল্টিংয়ের অপর নাম কি, তুমি বলবো ভাই এটা তো সোজা, এটা হচ্ছে হামাগুড়ি, বা যেটাকে সুন্দর করে বলে ডিগবাজি চলন। হ্যাঁ, তাহলে কদিন পরে দেখবা টিভিতে নিউজ করতেছে কি, হাইড্রা কী হয়েছে বলো, সমারসল্টিং করতে যে অ্যাক্সিডেন্ট করছে, তাই না? এরপরে হামাগুড়ি দিচ্ছিল। তাহলে সমারসল্টিং অপর নাম কি বলো তো? হামাগুড়ি। তার অপর নাম কি বলো তো? ডিগবাজি চলন। এগুলো সবগুলো পারবো। সমারসল্টিংয়ে দুইটা দন্তস্ব, দুইটা লুপ, সমারসল্টিং এস আছে, এস স্পিড, সাধারণ চলন এস দিয়ে মনে রাখবো। আর আমরা যখন অনেক দূরে অনেক মানে দ্রুত যাব এবং জোরে যাব, তখন আমরা অল্প পথ অতিক্রম করবো, শেষ। লুপিং লম্বা দূরত্বের জন্য, মন্থর বা ধীরগতি একটা লুপ, আর ফাঁসা চলন। আচ্ছা, তাহলে আমরা আশা করি এইটুকু বুঝছি। তোমরা কি হাইডার এই দুটো চলন বুঝতে পারছো? যেমন এবার তাহলে এটা ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তুমি একটু কমেন্ট করে জানাও তো আমাকে যে তোমরা এই দুটো চলন বুঝতে পারছো কি না। আচ্ছা, হামাগুড়ি দেওয়া মানেই তো কি ডিগবাজি না? আচ্ছা, হামাগুড়ি দেওয়া মানে তো ডিগবাজি, তাই না? আচ্ছা, হয়েছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন আমরা একটু আজান দিচ্ছি, একটু মনে আমাদের সমস্যা হতে পারে, আজানটা শেষ হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু সাউন্ডের জন্য প্রবলেম হতে পারে, হ্যাঁ তোমরা একটু কম্পেনসেট করো বাবা, কিছু করার নাই। আচ্ছা, নেক্সট আসো আমরা দেখবো, একটু আজানটা শেষ হোক। তোমরা মেবি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছ, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্নটা দেখি। এর পরের প্রশ্ন বলছে কোন এনজাইম অগ্নাশয় নাই? এই তোমাদের অগ্নাশয় এনজাইম পড়াইছিলাম, তোমরা আমাদের প্রথম ক্লাসটা কে কে করছিলা একটু কমেন্ট করে জানাও তো। প্রথম ক্লাসটা কে কে করছিলা? কারো মনে আছে আমি এনজাইমটা পড়াইছিলাম? প্রথম ক্লাসটা কে কে করছিলাম কোশ্চিন ব্যাংকের? অনেকে আজকে মানে অনেকে আছে যারা আসলে করে নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যদি তুমি বাংলা কথাতে বলো তাহলে হ্যাঁ লুপিং হামাগুড়ি এটা একটা বলতে পারো, কিন্তু তোমার আমি তোমাকে বলি, এই যে তোমাদের নতুন বইটাতে দেখো, এই যে লুপিংয়ের নাম অপর নাম ফাঁসা চলন দিচ্ছে। হ্যাঁ, এটা আগের বইটাতে ছিল, তুমি যেটা বলতেছো ওইটা আগের বইটাতে ছিল, ঠিক আছে? এবার একটু চেঞ্জ করে দিছে, একটু দেখিও। আচ্ছা, কারণ নর্মালি ডিগবাজি মানেই তো। আচ্ছা, তাহলে এটা দেখবে এখন, এখন আসে এখান থেকে। আচ্ছা, এর পরের প্রশ্ন, তোমরা কী কী ক্লাস করছিলে বলো তো, কারো মনে আছে? আমি এনজাইমটা পড়াই দিছিলাম, কোন কোন এনজাইম অগ্নাশয়ে নাই মনে আসছে? আচ্ছা চলো আমরা একটু আবার এনজাইমটা পড়ে ফেলি, ডিভিশন হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, প্রথম কথা হইতেছে অগ্নাশয়, বা যেটাকে সুন্দর করে বলে প্যানক্রিয়াস। আচ্ছা, ওটা একটু স্লাইড মিস্টেক হয়েছে, ওটা আসলে ডিগবাজি হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অগ্নাশয় বা যেটাকে বলে কি বলতো প্যানক্রিয়াস, অগ্নাশয় বা যেটাকে বলে প্যানক্রিয়াস। অগ্নাশয়ের এনজাইমগুলো আমি দেখছি স্টুডেন্ট অনেক কষ্ট করে মুখস্থ করে, কিন্তু এটা আসলে দরকারি নেই, এটা এমনি মনে থাকবে। অগ্নাশয় মানে কি বলতো, আমরা বলছিলাম অগ্নাশয়ের প্রথমে কি আছে বলতো, অগ্নি আছে। কি আছে? অগ্নি। এখন মনে রাখবা আগুন, আগুন মানে কি বলতো কষ্ট, আগুন মানে কি বলতো কষ্ট, তাই না? আগুন বলে না আমরা যে আমরা যদি নামাজ কালাম না পড়ি, আমরা যদি সৎ পথে না থাকি, তাহলে আগুনে জ্বলবো না, এরকম কথা বলে না? আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি বলতো, যে মনে রাখবো অগ্নাশয়তে আছে অগ্নি, অগ্নাশয়তে আছে অগ্নি, এবং অগ্নিতে কি বলতো কষ্ট।
আচ্ছা অনেকে করে নাই, আমাকে আচ্ছা আমরা একটু করাই দিই। চলো তাহলে অগ্নি মানে কি বলতো, কষ্ট। এখন আমরা অগ্নাশয় এনজাইমগুলো মনে রাখবো। ওই যে তোমাদের ভিডিওটা দেখাছিলাম, মনে আছে? চলো আমরা একটু ভিডিওটা দেখে ফেলি। আচ্ছা, অগ্নাশয়ের মধ্যে আমরা বলছিলাম এখান থেকে শুরু। এই যে দেখো, প্রথমে ছিল আমাদের প্যানক্রিয়াস, তাই না? আমরা প্যানক্রিয়াস মানে বলছিলাম অগ্নি। অগ্নি মানে কি বলতো, কষ্ট। অগ্নি মানে কি বলতো, কষ্ট। তাহলে এখানে মনে রাখবা, এখানে মনে রাখবা যে এই এখানে মনে রাখবা এই যে প্রথমে দেখো একটা বিড়াল দেখতে পাচ্ছ, দেখছো? দেখো প্রথমে একটা বিড়াল দেখতে পাচ্ছ। বিড়ালটা কি অনেক বিরক্ত হয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিড়ালটা অনেক বিরক্ত হয়ে আছে, কারণ ওই বিড়ালটাকে কি দেওয়া হয়েছে বলো তো? একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে নাকি? আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে বিড়াল ছিল, বিড়ালটাকে একটা কী দেওয়া হয়েছে বলো তো? ইঞ্জেকশন দেওয়া হয়েছে। একটা কী দেওয়া হয়েছে? ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্রথম কথা। আচ্ছা, তাহলে মনে রাখবা যে অগ্নাশয়ের যতগুলো এনজাইম সবগুলোই কষ্ট কষ্ট রিলেটেড হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটা ক্যাটকে দেখতে পাচ্ছি। ক্যাটকে কী দেওয়া হয়েছে বলো তো? আমরা দেখতে পাচ্ছি একটা সিরিঞ্জ, তার মানে একটা টিকা দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে বলো তো? একটা টিকা দেওয়া হয়েছে। এরপরে কী দেওয়া হয়েছে বলো তো? এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের আম্মু। এটা হচ্ছে আমাদের আম্মু, তাই না? তাহলে আমরা প্রথমে বললাম ক্যাট, তারপরে বললাম টিকা, তারপরে বললাম আম্মু। কিন্তু আমরা যদি পড়াশোনা ঠিকঠাক না করি তাহলে আম্মু কী করবে বলো তো? আম্মু আমাদের দাঁত খুলে ফেলবে, তাই না? আচ্ছা, তার মানে আম্মুর মায়ের খেয়ে আমাদের দাঁত খুলে যাবে মাঝে মাঝে, এই যে ফোকলা হয়ে যাবো। তাহলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখবো। প্রথম কথা হইতেছে যে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় মানে কি বলতো? এই যে একটা ক্যাট প্রথমে, তারপরে কি বলতো? ক্যাটটাকে কি দেওয়া হয়েছে? বিরক্ত, তার মানে ওকে দেওয়া হয়েছে টিকা। তার মানে ক্যাট, তারপরে কি বলতো বাবা? টিকা। তারপর হচ্ছে আমাদের আম্মু। আর আমরা যদি পড়াশোনা না করি তাহলে আম্মু কি করবে বলো? ফোকলা করে দেবে। আম্মু কি করবে বলো? ফোকলা করে দেবে। এটুকু যদি মনে রাখো তাহলে আমাদের পড়া এখান থেকে শেষ। ঠিক আছে? তাহলে ক্যাট টিকা, আম্মু ফোকলা। ক্যাট টিকা, আম্মু কী করে দিয়েছে? ফোকলা। চলো আমরা এখন একটু খাতায় যাই। তাহলে কি কি ছিল আমরা মনে রাখবো এইভাবে। প্রথমে হচ্ছে ক্যাট, তারপর কি বলতো? টিকা, তাই না? তারপর কি বলতো? আম্মু। আর ওপাশে লিখে কি বলতো? ফোকলা। আমরা পড়াশোনা না করলে আম্মু কী করবে? ফোকলা করে দেবে নাকি? আচ্ছা, তাহলে ক্যাট টিকা, আম্মু ফোকলা। ক্যাট টিকা, আম্মু ফোকলা হয়েছে। তাহলে ক্যাটতে কী মনে রাখবা? সিতে কি বলতো? সিতে হচ্ছে কার্বক্সি পেপটাইডিস। কার্বক্সি পেপটাইডিস, পেপটাইডিস। তারপর এতে কি বলতো বাবা? এতে হচ্ছে অ্যামিনো পেপটাইডিস। এতে হচ্ছে কি বলতো? অ্যামিনো পেপটাইডিস। টিতে কি বলতো? ট্রাইপেপটাইডিস। ট্রাইপেপটাইডিস, ট্রাইপেপটাইডিস। তারপরে কি ট্রাইয়ের পরে কি আসবে? ডাইপেপটাইডিস। ডাইপেপটাইডিস বলবা। টিকা, টিতে মনে রাখবা ট্রিপসিন। টিতে কি মনে রাখবা? ট্রিপসিন। আর কাতে কি মনে রাখবো বলো তো? কাইমোট্রিপসিন। তাহলে ক্যাট দিয়ে হয়ে গেল। তারপরে কি বলো তো? টিকা, কাইমোট্রিপসিন। তাহলে ক্যাট টিকা হয়ে গেল এগুলা। তাহলে এটুকু পারবো কিনা বলো? ক্যাট টিকা। তাহলে সিতে হচ্ছে কার্বক্সিপেপটাইডিস, এতে কি বলো তো? অ্যামিনোপেপটাইডিস, টিতে হলো ট্রাইপেপটাইডিস, তারপর হবে ডাইপেপটাইডিস, তারপর হবে কোলাজিনেস, একটু দেখে নিবা। তারপর টিকা, টিতে হচ্ছে ট্রিপসিন, আর কাতে কি বলো তো? কাইমোট্রিপসিন হয়ে গেল। এরপর আসো আম্মু। আতে কি বলো তো? অ্যামাইলেজ। আর মতে কি বলো তো? মল্টেস। হ্যাঁ, আম্মু আমাদের জন্য বাসায় কী রান্না করে? শর্করা রান্না করে, ভাত রান্না করে। তাহলে মনে রাখবা আম্মু হইতেছে কি বলো? শর্করা পরিপাককারী এনজাইম। অগ্নাশয় শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে অ্যামাইলেজ আর মল্টেস। অ্যামাইলেজ আর মল্টেস, অ্যামাইলেজ আর মল্টেস। আচ্ছা, আর হচ্ছে ফোকলা। ফতে হচ্ছে ফসফোলাইপেস। ফতে হচ্ছে ফসফোলাইপেস। কতে হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেস। কোলেস্টেরল অ্যাস্টারেস, ঠিক আছে। আর লাতে কি বলতো বাবা? লাইপেজ। লাতে হচ্ছে আমাদের লাইপেজ। তাহলে কি কি বললাম? ফতে হচ্ছে ফসফোলাইপেজ, কতে হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেস, আর লাতে কি বলতো? লাইপেজ। তাহলে এইগুলো মনে রাখবা। ফোকলা এটা হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম, কারণ আমরা জানি যে লিপিড পরিপাককারী এনজাইমকে কি বলে? লাইপেজ বলে। তাহলে হয়েছে। তাহলে কি কি বললাম বলো তো? ক্যাট টিকা, আম্মু ফোকলা। ক্যাট টিকা, আম্মু ফোকলা। ক্যাট টিকা এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। কি এনজাইম? প্রোটিন পরিপাককারী এনজাইম। হয়েছে। তাহলে ক্যাট টিকা এটা হয়ে গেল। আম্মু হচ্ছে কি বলতো? অ্যামাইলেজ আর মল্টেস। আর এরপরে আসছে কি বলতো? ফোকলা। ফতে ফসফোলাইপেজ,
কতে কোলেস্ট্রল এস্টারেজ, আর লাতে কী বলো তো লাইপেজ। হয়েছে এইটুকু। আচ্ছা, এখন নেক্সট কথা হইতেছে তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্নে কী আসছিল, চলো প্রশ্নটা একটু দেখি। প্রশ্ন বলছে যে কোন এনজাইমটা অগ্নাশয়ে নাই। প্রথমে দিছে টায়ালিন, টায়ালিন তো আমরা কোথাও বই নাই। মল্টেজ, হ্যাঁ আম্মু ওখানে পড়ছে অ্যামাইলেজ মল্টেজ। তারপর ট্রিপসিন, এই যে টিকার ওখানে পড়ছে ট্রিপসিন। আর অ্যামাইলেজ ওই আম্মুর মধ্যেই পড়ছে অ্যামাইলেজ। তাহলে ডেফিনেটলি আনসার কী হবে বলো তো? এটার আনসার হবে, বলছে কোনটা নয় বা নাই, তাহলে আনসার হবে কি বলো তো? টায়ালিন। আনসার হবে কি বলো? টায়ালিন। পারবো? আচ্ছা ঠিক আছে। তোমরা কি এটা বুঝতে পারছো? যারা যারা নতুন আসছো এটা একটু রিভাইজ করে দিলাম, বুঝতে পারলে একটু কমেন্ট করো। আসলে কোনো পড়াই কঠিন না যদি তুমি একটু টেকনিক্যালি পড়াশোনা করো আর কি। প্রশ্ন অনেক সোজা, কিন্তু আসলে আমরা টেকনিক্যালি পড়াশোনা করি না, যার কারণে অনেক বেশি কঠিন লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা পড়াচ্ছিলেন ভাইয়া ফার্স্ট ক্লাসে। আচ্ছা সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে একটু কমেন্ট করো। আচ্ছা, এখন আমরা এর পরের প্রশ্নটা দেখি। বলছে ভ্রূণে লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি? তুমি একটু কমেন্ট করো, তারপর আমি পড়াশোনা শুরু করতেছি আবার। বলছে ভ্রূণে লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? এই লোহিত রক্তকণিকার কাহিনী আমাদের পরীক্ষার জন্য বা আরবিসির কাহিনী আমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝছো? আরবিসি নিয়ে একটু ভালো মতোই পড়াশোনা করতে হবে, কারণ আরবিসি অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করি। প্রথম কথা হইতেছে যে আরবিসি আমাদের বডিতে কি কাজ করে বলো তো? আমাদের বডিতে আরবিসি কি কাজ করে? আমাদের বডিতে আরবিসি অনেকগুলো কাজ করে। ঠিক আছে, আমি শুরু করি প্রথম থেকে, মনোযোগ দাও। আরবিসির কিছু কিছু ফিচার আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, চলো পড়ি। আরবিসি বা যেটাকে বলে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তাই লোহিত রক্তকণিকার প্রথম তো কথা তোমাকে মনে রাখতে হবে, এটা কি? দ্বি অবতল আকৃতির। এটা প্রথম কথা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রথম কথা এটা হচ্ছে দ্বি অবতল, মনে রাখবা। দ্বিতীয় কথা হইতেছে যে আমাদের যে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা বা পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাতে কণিকাতে কি নাই বলো তো? কণিকাতে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস থাকে না। খুবই 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 ইম্পর্টেন্ট, অনেকবার মেডিকেল আসছে যে পরিণত লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এবং আর কি মনে রাখতে হবে এখান থেকে, যে মানে কোন প্রাণীর দেহে বা আমাদের তিনটা স্টেজে বডিতে তিন রকম লোহিত রক্তকণিকা থাকে। প্রথমে হচ্ছে আমরা যখন ভ্রূণ থাকি তখন একরকম লোহিত রক্তকণিকা থাকে, তারপর আমরা যখন শিশু হই তখন একরকম লোহিত রক্তকণিকা থাকে, তারপর আমরা যখন পূর্ণবয়স্ক থাকি তখন একরকম লোহিত রক্তকণিকা থাকে। ঠিক আছে, তার মনে রাখি ভ্রূণ অবস্থায় মনে রাখবা বডিতে প্রায় 80 থেকে 90 লক্ষ। 80 থেকে কত বলো তো? 90 লাখ। তুমি চাইলে ভ্রূণের যে আছে দিয়ে মনে রাখতে পারো কি বলো তো? 90। তে কি মনে রাখতে পারো বলো তো? এই 90। তাহলে ভ্রূণে থাকে কি বলো? তে 90 লাখ। তাহলে যদি বলে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা কতটুকু থাকে, তুমি বলবো ভাই এটা তো সোজা 90 লাখ থাকে, এটা তো কঠিন কিছু না। আচ্ছা, এরপর যদি বলে শিশু, এই যে দেখো শিশু পড়তে গেলে কেমন 6 কথাটা আসে না? শিশু 6, হ্যাঁ শিশু 6। তা তুমি মনে রাখবা শিশুর দেহে থাকে কত জানো? 60 থেকে 70 লাখ। দেখো এটাও মনে রাখা যায়। এই যে শিশু পড়তে গেলে কেমন ছয় ছয় আসতেছে, তাহলে শিশু 6, শিশু 6। পারবো? আচ্ছা, নেক্সট কথা হচ্ছে এখান থেকে আমাদের যে পূর্ণবয়স্ক মানুষের কতটুকু থাকে। পূর্ণবয়স্ক দুই ধরনের হবে, একটা কি বলো তো পুরুষ, আর একটা কি বলো স্ত্রী। তাহলে আমরা কি কি বললাম এতক্ষণ? আমরা বলছি লোহিত রক্তকণিকা কি আকৃতির বলো তো? লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের দ্বিঅবতল, এবং পরিণত লোহিত রক্তকণিকাতে কি থাকে না বলো তো? কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, নেক্সট কথা আমরা বলছি যে বিভিন্ন বডির বিভিন্ন স্টেজে আমাদের লোহিত রক্তকণিকা বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, এবং মনে রাখবা পুরুষ এবং ভ্রূণ দেহে কত থাকে? ভ্রূণের মধ্যে আছে, দিয়ে মনে রাখতে পারবে 90 লক্ষ। আর তারপরে শিশুর মধ্যে 60, তাই না? 60, তাহলে 60 থেকে 70 লক্ষ। এবং পূর্ণবয়স্কের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে কি বলতো? স্ত্রী। মনে রাখবা পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে থাকে 50 থেকে 54 লাখ, 50 থেকে 54 লাখ।
আর স্ত্রীর ক্ষেত্রে থাকে কত বলো তো 44 থেকে 49, 44 থেকে 49 লাখ, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এইটুকু আমাদের হয়ে গেল। আচ্ছা, এবং মনে রাখবা আমাদের বডিতে লোহিত রক্তকণিকা বাড়ে কখন জানো? যখন আমরা দুইটা অবস্থাতে বাড়ে। কি কি অবস্থাতে বলো তো? একটা হচ্ছে ব্যায়াম, আরেকটা হচ্ছে কি বলো তো, গর্ভাবস্থা। চলো তুমি মনে রাখতে পারো ব্যাগ, আমরা যখন ব্যাগ নেই তখনই লোহিত রক্তকণিকা বাড়ে। হ্যাঁ, ব্যাগ নিলেই আরবিসি বাড়ে নাকি? আরবিসি বাড়ে। ব্যাগ মানে কি রে? ব্যাগ মানে হচ্ছে একটা হচ্ছে ব্যায়াম, একটা হচ্ছে ব্যায়াম, আর একটা হচ্ছে কি বলতো গর্ভাবস্থা। গর্ভাবস্থা, এই দুটো অবস্থায় আরবিসি কী হয় বলো তো? এই দুটো অবস্থায় আরবিসি অনেক বেশি বেড়ে যায়। আরবিসি অনেক বেশি কী হয় বলো তো? বেড়ে যায়। বুঝে গেছে? আচ্ছা, আর কি লাগবে এখান থেকে? এখান থেকে লোহিত রক্তকণিকার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। প্রথম কথা হচ্ছে যে লোহিত রক্তকণিকার কারণে আমাদের বডিতে অনেক কিছু সৃষ্টি হতে পারে। হ্যাঁ, মনে রাখবা লোহিত রক্তকণিকা যদি 50 লাখের 25% কম হয়, 50 লাখের 25% কম হয়, তখন ওটাকে আমরা কি বলি জানো? ওটাকে আমরা বলি অ্যানিমিয়া। তোমরা শুনছো না অ্যানিমিয়া? হ্যাঁ, অ্যানিমিয়া। এই লোহিত রক্তকণিকা যখন 50 লাখের 25% কম হয়, মানেই তো নাই, তাই না? আবার নাই মানে দেখো অ্যানিমিয়া মানেও কিন্তু কি বলো তো কম। কি বল কম? আরবিসি কম, বডিতে আরবিসি কী হয়েছে বলো তো? কমে গেছে। তার মানে 50 লাখের 25% যদি কম হয় তখন আমি তাকে বলবো অ্যানিমিয়া। প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে যদি আবার উল্টা হয়, মানে কম না এবার বেশি হয়ে গেছে, মানে যদি 65 লাখের বেশি হয়, 65 লাখ এর বেশি যদি হয় তখন তাকে বলে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মনে রাখবা। যদি বলে পলিসাইথেমিয়া কখন হয়, তুমি বলবো ভাইয়া পলিসাইথেমিয়ার মধ্যে আছে 65 লাখের বেশি যদি হয়, 65 লাখের বেশি যদি হয় তাহলেই ভাইয়া হবে পলিসাইথেমিয়া, তাহলেই হবে পলিসাইথেমিয়া। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এইটুকু মনে বুঝতে পারছো? আচ্ছা, এবং লোহিত রক্তকণিকার আয়ু কতদিন বলো তো? 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে কতদিন বলো তো? এর আয়ু হচ্ছে 120 দিন। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবং মনে রাখবা প্রতি সেকেন্ডে 20 লক্ষ, এই 120 থেকে একটা যদি সরাতে তাহলে কত থাকে বলো তো? 20 থাকে না? মনে রাখবা 20 লক্ষ আরবিসি প্রতি সেকেন্ডে তৈরি হয়। প্রতি সেকেন্ডে তৈরি হয় 20 লক্ষ আরবিসি প্রতি সেকেন্ডে তৈরি হয়। হয়েছে? আচ্ছা, এটা খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং মনে রাখবা যদি বলা হয় আরবিসি তৈরি হওয়ার একটা কাহিনী আছে, এটা তোমাদের আমি বুঝাই দিই। দেখো, আমরা যখন ছোট থাকি, আমরা যখন কি থাকি বলো তো? ছোট থাকি, তখন এক জায়গা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, আর আমরা যখন বড় হই তখন আরেক জায়গা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। মনে রাখবা যখন শিশু থাকে, মানে যখন শিশু অবস্থা থাকে, তখন দেখা যায় শিশু অবস্থায় আরবিসি তৈরি হচ্ছে কই থেকে জানো? এটা তৈরি হচ্ছে যকৃতে। কোথায় তৈরি হয়? যকৃতে। কথা ক্লিয়ার করে বোঝো ভালো মতো। আর যখন শিশু অবস্থায় থাকে তখন আমাদের আরবিসি বা রেড ব্লাড কর্পাসাল বা লোহিত রক্তকণিকা তৈরি হয় হচ্ছে কোথায় বলো তো? যকৃতে। আর যখন আমরা বয়স্ক হই, মানে অ্যাডাল্ট হয়ে গেছি, তখন আমাদের তৈরি হয় কই থেকে জানো? তখন আমাদের তৈরি হয় হচ্ছে লোহিত রক্তকণিকা অস্থিমজ্জা থেকে। তাহলে তখন আরবিসি তৈরি হয় কোথা থেকে বলো তো? অস্থিমজ্জা থেকে। লাল অস্থিমজ্জা থেকে। অ্যাকচুয়ালি এখানে লাল অস্থিমজ্জা কথাটা দেখলে আরও বেশি অ্যাকুরেট আসবে। আমার কথা বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, তাহলে এইটুকু হয়ে গেল। আর কি পড়তে হবে এখান থেকে? এবং মনে রাখবা লোহিত রক্তকণিকা কোথায় বিনষ্ট হয় বলো তো? লোহিত রক্তকণিকা যকৃত, ওই যে যখন অ্যাডাল্ট অবস্থায় থাকি বা যখন পূর্ণ বয়স্ক মানুষ হয়ে গেছো, অ্যাডাল্ট অবস্থায় বিনষ্ট হয় হচ্ছে যকৃত আর প্লীহাতে। যকৃত ও কি বলতো? প্লীহাতে। কিন্তু ওই জিনিসই যকৃত প্লীহাতে ওইটা বিনষ্ট হয়, কিন্তু যখন সে ছোট বাচ্চা থাকে তখন কিন্তু আরবিসি তৈরি হয় কোথায় বলো তো? এই যকৃত আর প্লীহাতে। বুঝে গেছে? মেইনলি যকৃতি আর কি। তাহলে এইটুকু ক্লিয়ার। এবং আরেকটা মজার ফ্যাক্ট বলি, আরবিসির কিছু কিছু আমাদের বডিতে ভূমিকা আছে, এটা খুব বেশি আসে। মনে রাখবা এই যে আমাদের ব্লাড গ্রুপিং করি না, আমরা বলি না এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ। তোমাদের কোনো একদিন ব্লাড গ্রুপের ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা ব্লাড গ্রুপিং করি, এই ব্লাড গ্রুপিং করতে আমাদের সাহায্য করে কি বলতো? আমাদের লোহিত রক্তকণিকা। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর মনে রাখবা আমাদের, তোমরা সবাই জানো আমাদের বডির অক্সিজেন
এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনেকে সাহায্য করে বলো তো লোহিত রক্তকণিকা, এটা দেখবা। এছাড়া আমাদের বডির আরও অনেক কাজ করে, রক্তের বাফার হিসেবে কাজ করে। সো লোহিত রক্তকণিকার কাজগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আমরা এইগুলো এখান থেকে পারবো। তাহলে লোহিত রক্তকণিকা সম্বন্ধে আমরা কী কী বললাম বলো তো? আমরা প্রথমে পড়ছি লোহিত রক্তকণিকা দেখতে কেমন বলো তো, দ্বি অবতল। এরপর আমরা কি পড়ছি, লোহিত রক্তকণিকা পরিণত অবস্থায় এতে কোনো নিউক্লিয়াস থাকে না। দেন বলছে ভ্রূণের মধ্যে 90 লাখ, শিশুতে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্কতে কত বলো তো, পুরুষে হচ্ছে 50 থেকে 54, আর স্ত্রীতে হচ্ছে 44 থেকে 49 লাখ, ঠিক আছে? আর মনে রাখবা আরবিসি কখন বাড়ে, মনে রাখবা ব্যাগ যখন থাকে। ব্যাগ মানে কি, একটা হচ্ছে ব্যায়াম অবস্থায় আর এটা হচ্ছে কি বলতো গর্ভাবস্থায়, শেষ। আর 50 লাখের যখন 25% বেশি হয় তখন তাকে বলে কম হয় তখন তাকে বলি অ্যানিমিয়া। আর যখন 65 লাখের বেশি হয় তখন তাকে বলি পলিসাইথেমিয়া। মানে লোহিত রক্তকণিকা কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। আর লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, আর প্রতি সেকেন্ডে 20 লক্ষ আরবিসি তৈরি হয়। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর মনে রাখবা শিশু অবস্থা আরবিসি তৈরি হয় কই থেকে বলো তো, যকৃতে। এবং বয়স্ক অবস্থা আরবিসি তৈরি হয় হচ্ছে লালস্থিমজ্জা থেকে, এবং বিনষ্ট হয় কোথায় বলো তো, যকৃত এবং প্লীহাতে। আর আরবিসি আমাদের বডিতে অনেক কাজে লাগে। তো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, প্রথমে হচ্ছে আমার ব্লাড গ্রুপিং, আমাদের রক্তের ব্লাড গ্রুপ নির্ণয় করতে হেল্প করে বা ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে সাহায্য করে। এরপর হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। এরপর হচ্ছে বাফার হিসেবে সাহায্য করে। কী হিসেবে সাহায্য করে বলো তো, বাফার হিসেবে কাজ করতে সাহায্য করে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এই হলো আজকে আমাদের 5টা প্রশ্ন। আই থিঙ্ক তোমরা অনেক সুন্দর করে বুঝতে পারছো, আমি চেষ্টা করছি যতদূর সম্ভব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্তই আজকে ক্লাস। আর তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে বা যে টপিকস থেকে প্রশ্ন আসছে ওগুলো থেকে প্রশ্ন দেওয়ার চান্স অনেক বেশি থাকে। হ্যাঁ, সো আশা করি তোমরা এটা মাথায় রাখবা। সো আমরা সেভাবেই কাজ করতেছি বা সেভাবেই আমাদেরকে পড়া উচিত। কিন্তু অনেকে করে কি, শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা পড়ে রেখে দেয়, কিন্তু ওটা ঠিক না। ওইটার সাথে অ্যাসোসিয়েটেড ওই টপিকসটা আরও ভালো করে পড়তে হবে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে কালকে সন্ধ্যা 7:30টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।